দম বন্ধ হয়ে আসছে আরশির। শিহাব উন্মাদের মতো তার ঠোঁট দুটো চুষে খাচ্ছে, যেন কোনো এক তৃষ্ণার্ত মরুযাত্রী বহু বছর পর জলের খোঁজ পেয়েছে। আরশির সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করেছে। তীব্র এক ভালো লাগা আর ভয়ের মিশ্রণে সে নিজের অবাধ্য দুই হাতে শিহাবের মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরল। শিহাব যেন কোনো মরণ নেশায় তলিয়ে গেছে। সে কি করছে না করছে তার হিতাহিত জ্ঞানটুকুও যেন লোপ পেয়েছে। শুরুতে জেদের বসে আরশির ঠোঁট দুটো দখলে নিলেও এখন আরশির গায়ের সেই মিষ্টি ঘ্রাণে শিহাবের মস্তিষ্কে এক আদিম যৌন উত্তেজনা চেপে বসেছে। অনেকক্ষণ পর যখন শিহাব ঠোঁট ছাড়ল, তখন দুজনেই আধমরা মানুষের মতো হাঁপাতে হাঁপাতে বড় বড় শ্বাস নিতে লাগলো। আরশির ঠোঁট দুটো ফুলে টকটকে লাল হয়ে গেছে, কিন্তু শিহাবের ঘোর কাটল না, বরং আরশির শরীরের উষ্ণতা তাকে আরো বেশি পাগল করে তুলল। মুহূর্তের ব্যবধানে সে আবার গলার গভীর ভাঁজে মুখ ডুবিয়ে দিল। সেই স্পর্শ আরশি যেন জীবন্ত পাথর হয়ে গেল। শিহাব উন্মাদের মতো আরশির ঘাড়ে আর গলায় একের পর এক গভীর চুমু এঁকে দিচ্ছে, যেন আজ সে আরশিকে নিজের ভেতর শুষে নেবে। আরশি হাঁপাতে হাঁপাতে হাতের মুঠোয় বিছানার চাদরটা পেঁচিয়ে ফেলেছে। শিহাবের এমন বেপরোয়া বুনো স্পর্শে আরশু কেমন যেন নিজেকে হারিয়ে ফেলছে। তার নিজের শরীরই যেন তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে শিহাবকে দূরে ঠেলে দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। শিহাবের তপ্ত নিঃশ্বাস আরশির নরম চামড়ার আগুনের মতো বিচ্ছে। শিহাব এবার আরো গভীরে মুখ ডুবিয়ে অস্ফুট সুরে গোঙাতে গোঙাতে বলল, বলেছিলে না আমি বুড়ো হয়ে যাব, কেউ বাবা ডাকবে না? আজ দেখো এই বুড়ো হওয়ার আগেই তোমারে কেমন করে আমার নেশার জালে আটকাই। আরশির গলার স্বর বুঝে আসছে। সে শুধু অস্ফুট সুরে বলতে পারল, উফ শিহাব ভাইয়া, আর না। কিন্তু তার সেই ক্ষীণ আকতি শিহাবের উন্মাদনার আগুনে যেন আরো ঘি ঢেলে দিল। শিহাবের স্পর্শের গভীরতা বাড়তে লাগলো। সেই ছোঁয়ার তীব্রতা এতটাই প্রখর যে যে কোনো নারী তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে বাধ্য। শিহাব চুমু খেতে খেতে নিচে নেমে এলো। আরশির পেটের উপর থেকে জামাটা সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল। পেটের নরম চামড়ায় শিহাবের উন্মাদনা ভরা চুমুগুলো আরশিকে যেন সুখের এক উত্তাল জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। স্বামীর স্পর্শ যে এতটা মাতাল হতে পারে, এতটা মধুমাখা হতে পারে, তা আরশি আজ প্রতি পদে পদে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হঠাৎ শিহাব এমন এক জায়গায় স্পর্শ করলো এবং এমন এক কাণ্ড করে বসলো যে আরশির চোখ দুটো বড় হয়ে গেল। তীব্র এক আবেশে তার ঠোঁট কামড়ে এলো এবং চরম উত্তেজনায় আতিশয্যে আরশি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শিহাবের কাঁধে সজোরে কামড় বসিয়ে দিল। সেই যন্ত্রণার চিলিক যেন শিহাবের মস্তিষ্কে বিদ্যুতের মতো কাজ করলো। এক মুহূর্তেই সে থমকে গেল এবং তন্দ্রাচ্ছন্ন ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। সে এতক্ষণ কি করছিল, কতটা বেপরোয়া হয়ে উঠেছিল, ভাবতেই শিহাবের মাথায় যেন রক্ত জড়ে বসলো। সে থরথর করে কাঁপতে থাকা আরশির দিকে তাকিয়ে দেখলো আরশির এখনো চোখ বন্ধ করে জ্বরে আক্রান্ত রোগীর মতো হাঁপাচ্ছে। নিজেকে আর সামলাতে পারল না শিহাব। সে মুহূর্তের মধ্যে আরশির ওপর থেকে উঠে পড়ল এবং প্রায় দৌড়ে ব্যালকনিতে চলে এলো। বাইরের ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে সে বড় বড় শ্বাস নিতে লাগলো, যেন ভেতরের ওই আগ্নেয়গিরিটাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। নিজের হাতের ওপর নিজেরই রাগ হচ্ছে। কি করতে যাচ্ছিল সে? এই মেয়েটাকে তো সে ঘৃণা করার কথা ছিল, তবে কেন ওর শরীরের নেশায় সেভাবে অন্ধ হয়ে গেল? আর সে বড় বড় শ্বাস নিতে নিতে ধীরে ধীরে চোখ খুলল, দেখলো পাশে শিহাব নেই, জায়গাটা শূন্য। মুহূর্তের মধ্যে আরশি লজ্জায় আর আবেশে গুটিসুটি মেরে উল্টো দিকে শুয়ে পড়ল। শিহাবের সেই উন্মাদ করা স্পর্শগুলো এখনো তার শরীরের প্রতিটি কোষের শিরশিরানি জাগাচ্ছে। ঘাড়ের যেখানটায় শিহাব মুখ ডুবিয়েছিল সেখানটায় যেন এখনো তপ্ত নিঃশ্বাসের তাপে পড়ছে। আরশির অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। বুকের ভেতরটা কেন জানি এক অদ্ভুত সুখে ভরে গেছে। সে নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে বিছানায় গড়াগড়ি খেল। লোকটা এতক্ষণ রাগের মাথায় যাই করুক না কেন, স্পর্শে যে নিখাদ একটা টান ছিল সেটা আরশি টের পেয়েছে। আরশির হাসতে হাসতে আর খুশিতে ডগমগ হয়ে সে চোখ বন্ধ করলো। শিহাবের সেই বেপরোয়া রূপটা বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আরশি বালিশে মুখ গুজে নিজের গায়ের ওড়নাটা শক্ত করে জড়িয়ে ধরল। নিজের মনে লাজুক হেসে বিড়বিড় করে বলে উঠল, ইস, লোকটার স্পর্শ এমন কোনো, উফ, আমি তো প্রায় পাগল হওয়ার উপক্রম হয়েছিলাম। হাত পা সব কেমন অবশ হয়ে আসছিল। তবে কি স্বামীর স্পর্শ সত্যি এমন মাতাল করা হয়? এতটা নেশা থাকে ওতে?
আর সে নিজের গলার সেই জায়গাটা আঙ্গুল দিয়ে ছুঁল, যেখানে শিহাব একটু আগে উন্মাদের মতো তার অস্তিত্ব জানান দিচ্ছিল। ভাবতেই আর সে সারা শরীর আবার নতুন করে শিরশির করে উঠল। মেরুদণ্ড দিয়ে যেন এক পশলা হিমেল বয়ে গেল। লজ্জায় আর আবেশে সে বিছানায় পা দাবিয়ে বালিশে মুখটা আরো জোরে চেপে ধরল। আরশির মনে হতে লাগলো শিহাবের ওই রুক্ষ আর জেদি ব্যবহারের আড়ালে কোথাও একটা গভীর তৃষ্ণা লুকিয়ে আছে। আর সে হাসতে হাসতে মনে মনে ভাবল, আমাকে জব্দ করতে এসে নিজেই তো দেখি কুপকাত, প্রেগনেন্ট বানানোর হুমকি দিয়ে এখন নিজেই লজ্জায় ব্যালকনিতে গিয়ে বাতাসের কাছে মাপ চাচ্ছে বুঝছি। বাকির তেজ দেখি এখন জল হয়ে গেছে। আর সে ঠোঁটের কোণায় সেই চিলতে হাসিটা যেন আর কিছুতেই থামছে না। সে বারবার নিজের ঠোঁট কামড়ে ধরছে আর শিহাবের সেই বেপরোয়া মুহূর্তগুলোর কথা ভেবে এক অজানা সুখের অতলে তলিয়ে যাচ্ছে। রুমের বাতাসটা ধীরে ধীরে ভারী আর মধুর হয়ে আসছে। রাত যত গভীর হচ্ছে চারপাশের নিস্তব্ধতা যেন আরো বেশি মায়াবী হয়ে উঠেছে। ব্যালকনির এক কোণে রুদ্র তোরাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সে তার মুখটা তোরার ঘাড়ে খাজে নিপুণভাবে গুজে দিয়ে চোখ বন্ধ করে এক গভীর প্রশান্তি অনুভব করছে। তোরাও যেন আবেশে পাথর হয়ে আছে। রৌদ্রর গায়ের পৌরশালী ঘ্রাণ আর বুকের ধুকপুকানি তাকে এক অজানা নেশায় আচ্ছন্ন করে ফেলেছে। দুজনেই নিঝুম রাতের এই আদিম নিস্তব্ধতাটুকু নিজেদের হৃদস্পন্দন দিয়ে অনুভব করছে। হঠাৎ রৌদ্র তার নেশাতুর চোখ দুটো তো খুলল। সে তোরার কানের খুব কাছে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় আর ফিসফিসিয়ে স্বরে বলল, পুরো রাতটা কি এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করে দিবি? একটু আদর করতে দিবি না তোরা? দিয়ে দে না আজকের এই বিশেষ রাতটা শুধু আমাকে। তোকে আমার বুকের পাঁজরে ফিসে নিয়ে আজ সুখের কোনো অতল রাজ্যে ভেসে চলি। তোর এই ছোট আর কোমল শরীরটাকে আজ আমার সাথে পুরোপুরি মিলিয়ে নিতে দে না। তোরা লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠিক সেই মুহূর্তে রৌদ্র আবার একদম তোরার কানের লতি স্পর্শ করে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলল, চল না তোরা, হারিয়ে যাই দুজন মিলে এক অগাধ সুখের নদীতে, যেখানে শুধু তুই আর আমি ভাসবো। একে অপরের তপ্ত নিঃশ্বাসগুলো খুব কাছ থেকে অনুভব করব। আজ রাতটা শুধু আমাদের হোক। রৌদ্রের এমন তৃষ্ণার্ত কথাগুলো শুনে তোরার মনে হলো লজ্জায় তার কান দিয়ে এখনই গরম ধোঁয়া বের হতে শুরু করবে। শরীরের ভেতরে এক বিচিত্র শিহরণ ধমনীতে রক্ত চলাচলের গতি বাড়িয়ে দিল। তোরা সহ্য করতে না পেরে এক ঝটকায় রৌদ্রকে ধাক্কা দিয়ে রুমে চলে এলো। খাটের কিনারা শক্ত করে ধরে বড় বড় শ্বাস নিতে লাগলো। হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। রৌদ্রর হার মানার পাত্র নয়। সে বাঘের মতো ধীর পায়ে রুমে এলো এবং পেছন থেকে তোরাকে আবারও নিজের বুকের মাঝে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। তোরার ঘাড়ের খাঁজে মুখ ডুবিয়ে গভীর আর দীর্ঘ নিঃশ্বাস নিতে লাগলো। তোরা হাঁপাতে হাঁপাতে আর্তনাদ করার মতো সরে বলল, আমার আমার কেমন জানি লাগছে রৌদ্র, প্লিজ আপনি দূরে যান। রৌদ্র তোরার আকুতি শুনে থামল না, বরং তোরার কানের লতিতে আলতো করে একটা কামড় বসিয়ে নেশামাখা গলায় বলল, কেমন লাগছে বউ? খুব বেশি ভালো নাকি খুব বেশি ভয়? তোরা দিশেহারা হয়ে নিজের শাড়িটার হাতের মুঠোয় খামচে ধরল। কাঁপতে কাঁপতে বলল, জানি না, প্লিজ আপনি দূরে যান। রৌদ্র এবার তোরাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আঙ্গুলের ডগা দিয়ে তোরার থুতনিটা উঁচু করে ধরে সরাসরি চোখের দিকে তাকালো, যে চোখে কোনো এখন এক আদিম তৃষ্ণা। রৌদ্র গভীর স্বরে বলল, এখন তো কিছু করলামই না, তাতেই তুই এমন হাঁপাচ্ছিস কেন? তোরা কোনো উত্তর দিতে পারল না, শুধু আবেশের চোখ দুটো বুজে ফেলল। রৌদ্র ধীরে ধীরে তোরার গলায় থাকা ভারী গয়নাটার হুক খুলতে লাগলো। গয়নার শীতল স্পর্শ আর রৌদ্রের আঙ্গুলের ছোঁয়ার তোরা এই অস্ফুট স্বরে বলল, হাব, আপনি আপনি আমার গয়না খুলছেন কেন? রৌদ্র তোরার কানের ঝুমকোটা আলতো করে খুলতে খুলতে নেশাদার কণ্ঠে বলল, তোকে নিয়ে সুখে নদীতে ভাসবো বলেছিলাম না? ভারী গয়না পরে কি আর অতল গভীরে যাওয়া যায়? তোরা আর কোনো প্রতিবাদ করলো না। রৌদ্র একে একে তোরার শরীর থেকে সব গয়না সরিয়ে ফেললো। রৌদ্রের প্রতিটি স্পর্শে তোরা যেন কোনো এক মায়াবী ঘোরে তলিয়ে যাচ্ছে। তোরার শরীর যেন নিজের অজান্তেই রৌদ্রের আরো কাছে যেতে চাইছে। এক সময় তোরা নিজেকে আর সামলাতে পারলো না। সে দুই হাতে রৌদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে রৌদ্রের বুকে মুখ গুজে বলল, উফ, আপনার স্পর্শে আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি। রৌদ্রের ঠোঁটের কোণে এক জয়ের হাসি ফুটে উঠল। সে এক টানে তোরার পিঠের ব্লাউজের ফিতাটা আলগা করে দিল। সেই উন্মুক্ত পিঠের নরম চামড়ায় নিজের তপ্ত ঠোঁট ডুবিয়ে নাকের ডগা ঘষতে ঘষতে রৌদ্র ফিস ফিস করে বলল, তাই কতটুকু পাগল হয়েছে শুনি? রৌদ্রের সেই শীতল ঠোঁটের ছোঁয়ায় তোরা শিউরে উঠল। সে রৌদ্রকে আরো মরণ পড়ে আঁকড়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক
অনেক বেশি। প্লিজ রৌদ্র, আমাকে আজ আপনার করে নিন, আমি আর সহ্য করতে পারছি না। রৌদ্র যেন হাতে আকাশের চাঁদ পেল। মুহূর্তের মধ্যে সে তোরাকে এক ঝটকায় পাজাকলা করে তুলে নিল। তোরার চোখের দিকে নেশা তোর দৃষ্টিতে তাকিয়ে বুক চিরে আশা সরে বলল, আমি কিন্তু এখন অনেক বেশি বেপরোয়া তোরা। নিজের ওপর নিয়ন্ত্রণ নেই আমার। আজ হয়তো তোকে অনেক ব্যথা দিয়ে ফেলবো, সামলাতে পারবি তো? তোরা রৌদ্রের বুকের লমস অংশে নিজের মুখটা আরো বেশি করে গুজে দিয়ে শার্টের কলার খামচে ধরলো। কাঁপা কাঁপা গলায় শেষবারের মতো আত্মসমর্পণ করে বলল, পারবো। রৌদ্র আর এক সেকেন্ড দেরি করলো না। তোরাকে বুকের সাথে লেপ্টে ধরে সে ধীরে কদমে গোলাপের পাপড়ি ছিটানো সেই সাজানো বিছানার দিকে এগিয়ে গেল। রৌদ্র তোরাকে বিছানায় আলতো করে শুয়ে দিয়ে নিজের শরীরের ভার তোরার ওপর ছেড়ে দিল। তার কপালে আলতো করে চুমু খেয়ে রৌদ্র আবেগঘন কণ্ঠে বলল, আই লাভ ইউ। তোরা সেই স্পর্শ চোখ বন্ধ করে শিহরিত কণ্ঠে উত্তর দিল, আই লাভ ইউ টু। রৌদ্র আর দেরি করল না। মুহূর্তের মধ্যে সে তোরার ঘাড়ে ও গলায় উন্মাদের মতো চুমু খেতে লাগলো। তোরা হাঁপাতে হাঁপাতে রৌদ্রের পিঠে হাত রেখে সেই নিবিড় স্পর্শ অনুভব করতে লাগলো। ধীরে ধীরে দুজনের শরীরের আবরণ সরে গেল। তারা একে অপরের সাথে মিলিত হয়ে এক গভীর সুখের জ্বরে ভাসতে লাগলো। রৌদ্র আজ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তার আদরের প্রাবল্যে তোরার চোখ থেকে অশ্রু গড়িয়ে কানের পাশ দিয়ে বালিশে পড়ছে। রৌদ্র বুঝতে পারছে যে তোরার কষ্ট হচ্ছে, কিন্তু সে এতটাই নিয়ন্ত্রণহীন যে থামতে পারছে না। সে তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, জান সোনা, জাস্ট এ মিনিট, আমি একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। প্লিজ আমার পরনের বউটা একটু সহ্য করো, আমার পাখিটা। রৌদ্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে এক আদিম উন্মত্ততায় তোরাকে নিজের আদরের বিদ্ধ করতে লাগলো। তার প্রতিটি স্পর্শে ছিল এক তৃষ্ণার্ত শিকারী তীব্র অধিকারবোধ। তোরা যন্ত্রণায় আর চরম উত্তেজনার আতিশয্যে দিশেহারা হয়ে রৌদ্রের চওড়া পিঠে নিজের তীক্ষ্ণ নখ বসিয়ে দিল। নখের সেই গভীর আঁচড়ে রৌদ্রের পিঠ চিরে চুইয়ে রক্ত বেরিয়ে আসলেও নেশায় বোধ হয়ে থাকা রৌদ্র সেই যন্ত্রণার লেশমাত্র অনুভব করতে পারছিল না। বরং পিঠের সেই জ্বলন তাকে আরো বেশি বেপরোয়া আর বুনো করে তুলছিল। রৌদ্রের তপ্ত নিঃশ্বাস আর তোরার অস্ফুট গোঙানি মিলেমিশে ঘরের গুমোট বাতাসকে যেন আগুনের মতো উত্তপ্ত করে তুলল। রৌদ্র যেন আজ প্রতিজ্ঞা করেছে তোরার অস্তিত্বের প্রতিটি কণা নিজের মাঝে বিলীন করে নেবে। এভাবে সময়ের হিসাব ছাপিয়ে রৌদ্র হারিয়ে গেল তোরার গহীন অরণ্যে। দীর্ঘ প্রতীক্ষা আর মানবিমানের দেয়াল ভেঙে দুটি বিরোহী হৃদয় আর দুটি তৃষ্ণার্ত দেহ আজ পূর্ণতার একে অপরের সাথে একাত্ম হয়ে মিশে গেল। তিথি নিজেকে ছড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আয়ানের বাহুবন্ধন যেন লোহার শিকল। আয়ান তিথিকে বুকের সাথে এমনভাবে পিষে ধরেছে যে মনে হচ্ছে হাড়গোড় সব গুঁড়ো করে এখনই নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে নেবে। আয়ানের হাতের মুঠোয় তিথিকে এভাবে গলা কাটা পাখির মতো ছটফট করতে দেখে সে ক্ষিপ্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে তিথিকে দেয়ালের সাথে সজোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? আমি তোর বিবাহিত স্বামী, কোনো পরপুরুষ নই যে আমার ছয়ে তোকে এভাবে ছটফট করতে হবে। তিথি বড় বড় শ্বাস নিতে নিতে কাঁদো কাঁদো গলায় আর্তনাদ করে বলল, প্লিজ আয়ান ভাইয়া, আমাকে ছেড়ে দাও, আমি আমার রুমে যাব। আমার একটুও ভালো লাগছে না, তোমার নিঃশ্বাস আমার দম বন্ধ করে দিচ্ছে। আয়ান তিথির কোমরে দুই হাত দিয়ে একটা হ্যাঁচকা টানে নিজের শরীরের সাথে লেপ্টে ধরল। আগুনের মতো জ্বলন্ত চোখে তাকে সে গর্জনের সুরে বলল, কেন? আমি কি তোকে মেরেছি যে তুই জান হাতে নিয়ে পালাতে চাইছিস? বলে আয়ান আবারও তিথির ঘাড়ের নরম চামড়ায় তার গলার উন্মাদের মতো মুখ ডুবিয়ে দিল। তার তপ্ত নিঃশ্বাস তিথির শরীরে জ্বালা ধরিয়ে দিচ্ছে। আয়ান অস্ফুট স্বরে নেশাতুর কণ্ঠে ফিস ফিস করে বলল, তিথি প্লিজ, আজ আমাকে তোর মাঝে মিশে যেতে দে না প্লিজ, বাধা দিস না। সেদিন তোকে যে আঘাতগুলো দিয়েছিলাম আজ আদরের ছোঁয়ায় সেই ক্ষতগুলো ভুলিয়ে দিতে দে। আয়ানের এই বুনো আর আক্রমণাত্মক ভালোবাসায় তিথি ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছে। তার সারা শরীর তখন ভয়ে আর ঘৃণায় জিজি করছে। হঠাৎ তিথি প্রচণ্ড শক্তিতে নেশার চুর হয়ে থাকা আয়ানকে সজোরে এক ধাক্কা মারল। অপ্রস্তুত আয়ান ডাল সামলাতে না পেরে কয়েক কদম দূরে ছিটকে গেল। তিথি দেখলো এটাই সুযোগ। সে দ্রুত মেইন দরজার দিকে তাকালো, কিন্তু বুঝলো দরজা খুলতে গেলে আয়ান তাকে নিমিষেই ধরে ফেলবে।
ঠিক তখনই তার চোখ পড়ল ব্যালকনির দিকে, আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে তিথি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে ব্যালকনিতে ঢুকে পড়ল এবং দ্রুত কাচের পাল্লা টেনে ভেতর থেকে খিল আটকে দিল। তিথির এমন দুঃসাহস দেখে আয়ান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণে তার অবাক হওয়াটা চরম আক্রোশে রূপ নিল। সে ধীর পায়ে ব্যালকনির কাচের দরজার কাছে গিয়ে দাঁড়ালো, তার রক্তবর্ণ চোখ দুটো কাচের ওপার থেকে তিথিকে যেন গিলে খেতে চাইছে। আয়ান দরজার এপাশ থেকে ভারী আর সপাটে গলায় বলল, তিথি, ভালোই ভালোই বলছি, দরজাটা খুলে রুমে আই। তোকে আজ আমার চাই চাই, খামোখা জেদ করে আমাকে আরো রাগিয়ে দিস না। আমি খেপে গেলে কিন্তু তোকে বাঁচানোর কেউ থাকবে না। তিথি ব্যালকনির রেলিংটা শক্ত করে ধরে বড় বড় শ্বাস নিচ্ছে। রাতের ঠান্ডা বাতাসেও তার শরীর কাঁপছে। সে বুক চিতিয়ে চিৎকার করে বলল, মরে যাব তবু আমি এই দরজা খুলব না। তোমার মতো একটা অসভ্য মানুষের সাথে আমি কিছুতেই থাকবো না। আয়নের ঠোঁটের কোণে এক পৈশাচিক আর বাঁকা হাসি ফুটে উঠল। সে কাচের উপর তর্জনী দিয়ে টকা মেরে নিচু কিন্তু তীক্ষ্ণ সুরে বলল, তাই বুঝি? তুই কি ভেবেছিস এই ঠুনকো কাচের দরজা আমাকে আটকাতে পারবে? আমি যদি একবার এটা ভেঙে ভেতরে আসি, তবে তোর শরীরের হাড়গুলো আমি আস্ত রাখবো না, তবে হাড়গুলো ভাঙবো একদম অন্যভাবে, একদম গভীরে গিয়ে। বুঝেছিস তো কোন উপায়ের কথা বলছি? আয়নের এমন নোংরা নির্লজ্জ ইঙ্গিতপূর্ণ কথা শুনে তিথি লজ্জায় আর অপমানে কুঁকড়ে গেল। সে দুই হাতে নিজের কান চেপে ধরে গলার সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচিয়ে বলল, আয়ান ভাইয়া, তুমি কিন্তু এখন সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার মতো মানুষের মুখে সব সময় টেপ লাগিয়ে রাখা উচিত। সারাক্ষণ অসভ্য জানোয়ারের মতো কথা বলতে তোমার একটুও বাধে না? ভেতর থেকে আয়ন এবার দাঁতে দাঁত চেপে চরম উন্মোদনায় ফেটে পড়ল। সে কাচের দরজায় নিজের হাত চেপে ধরে চাপা গর্জন দিয়ে বলল, আমি যথেষ্ট সভ্যই ছিলাম তিথি। আমাকে এই অসভ্য আর জানোয়ার হওয়ার পথে তুই ঠেলে দিয়েছিস। এখন যখন জানোয়ার বানিয়েই ফেলেছিস, তখন সারা জীবন আমার এই অসভ্যতা আমি তোকেই সহ্য করতে হবে। 1 ইঞ্চি জায়গাও আজ তোকে ছাড়বো না। আমি আসছি। বলেই আয়ান ঝড়ের গতিতে তার স্টাডি রুমের দিকে পা বাড়ালো। তিথি ওপাশে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে আয়ানকে চেনে, সে জানে এই লোকটা যে কোনো উপায়ে ব্যালকনিতে পৌঁছে যাবেই। তিথি মরিয়া হয়ে চারিদিকে তাকালো। হঠাৎ তার চোখ পড়লো ব্যালকনির এক কোণে কাপড় শুকানোর জন্য টানানো মোটা প্লাস্টিকের রশিটার দিকে। মোড়ো নয়তো বাছাই, এই মন্ত্র জপ করে তিথি দ্রুত রশিটা খুলে ফেললো। তারপর রেলিং এর সাথে একটা শক্ত গিট দিয়ে রশিটা নিচে ঝুলিয়ে দিল। নিজের শাড়ির আঁচলটা কোমরে শক্ত করে গুজে নিয়ে সে এক বুক সাহস নিয়ে রেলিং টপকে নিচে নামতে শুরু করলো। হাত ছিলে যাচ্ছে, কিন্তু প্রাণের ভয়ে সে তখন পাথর। এদিকে আয়ান তার স্টাডি রুম থেকে ডুপ্লিকেট চাবি খুঁজে নিয়ে মুহূর্তে ব্যালকনি দরজা খুলে ফেললো, কিন্তু ভেতরে ঢুকেই তার পায়ের তলার মাটি সরে গেল। ব্যালকনির একদম ফাঁকা। আয়ান পাগলের মতো চারপাশে তাকালো। তারপর তার চোখ পড়ল রেলিং এর বাঁধা সেই রশির দিকে। সে দ্রুত রেলিং এর কাছে গিয়ে ঝুঁকে দেখলো তিথি মাঝপথে ঝুলে ঝুলে নামছে। তিথিকে এভাবে পালাতে দেখে আয়নের মাথায় যেন শয়তান সওয়ার হলো। সে রাগে না ফেটে বরং এক অদ্ভুত বাঁকা হাসি হাসলো। আয়ন নিচু হয়ে রশির গিঁটটা ঝটপট খুলে ফেললো। তিথি তখন নিচ দিয়ে নামার চেষ্টা করছিল। ঠিক তখনই রশিটা আলগা হয়ে যাওয়ায় সে বিকট এক চিৎকার দিয়ে নিচে পড়ে যেতে লাগলো। কিন্তু আয়ান পুরোপুরি ছাড়লো না। সে রশিটা টেনে তিথিকে শূন্যে ঝুলিয়ে দিল এবং রেলিং এর সাথে আবারও এমনভাবে বাঁধলো যে তিথি এখন মাটির কয়েক ফুট ওপরে দোল খাচ্ছে। তিথি এখন দিশেহারা। সে না পারছে নিচে নামতে, না পারছে ওপরে উঠতে। বাতাসের তেড়ে সে কোনো পেন্ডুলামের মতো এদিক ওদিক দোল খাচ্ছে। সে বুঝতে পারছে আয়ন যদি এখন রশিটা ছেড়ে দেয় অথবা রশিটা ছিঁড়ে যায়, তবে তার কোমরের হাড় আর আস্ত থাকবে না। সে কান্নায় ভেঙে পড়ে ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আয়ান ভাইয়া, প্লিজ এমন করো না, আমি পড়ে যাব, দয়া করো। আয়ান রেলিং এর হাত রেখে ওপর থেকে তিথির এই অসহায়ত্ব উপভোগ করতে করতে ঠান্ডা গলায় বলল, কি বললি? পালাবি? আমার হাত থেকে রেহাই পাবি? এখন থেকে ওভাবে ঝুলে দেখি তোর ওই রূপের গর্ব তোকে কত ওপরে টেনে তোলে কিনা। তিথি এখন শূন্যে ঝুলে থাকা অবস্থায় ডুকরে কেঁদে উঠল। তার দুহাতে রশি ধরার শক্তি ফুরিয়ে আসছে। সে ভিজে গলায় আর্তনাদ করে বলল, আয়ান ভাইয়া, কেন এমন করছো তুমি? তুমি তো আমাকে কোনোদিন সহ্যই করতে পারো না, দু চোখে দেখতে পারো না, তবে আজ আমার শরীরটা এভাবে চাইছো? আয়ান রেলিংয়ে হেলান দিয়ে একদম স্বাভাবিক কিন্তু গম্ভীর কণ্ঠে জবাব দিল, কারণ তুই আমার বিবাহিত স্ত্রী তিথি। তোর ওপর আমার সবটুকু অধিকার আছে। তোর শরীরের প্রতিটি বিন্দুতে মিশে যাওয়ার
অধিকারও আমার আছে। তিথির কান্নার জোরে হিসকি তুলে বলল, কিন্তু তুমিই তো বলেছিলে আমাকে কোনোদিন বউ হিসেবে মানবে না। তাহলে আজ কেন এই কথা বলছো? চোখে এক অন্ধকার আকাঙ্ক্ষা খেলা করে গেল। সে নিচু হয়ে তিথির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মানি না বলেছিলাম, কিন্তু কোনোদিন মানবো না এমন কথা তো বলিনি। এখন তোকে আমি মনে প্রাণে আমার অর্ধাঙ্গিনী হিসেবে মেনে নিয়েছি, তাই জেদ ছাড়। এখন ভালোই ভালোই উপরে উঠে আই দুজনে মিলে আজ রাতটা এমনভাবে কাটাবো যেন ওই বাসর ঘরের খাটটাও আমাদের উন্মাদনা সইতে না পেরে ভেঙে যায়। তিথি এবার হাওমাও করে কেঁদে দিল। আয়নের এই নির্লজ্জার বেপরোয়া কথাগুলো তার কানে সীসার মতো বিচ্ছে। আয়ন তিথির এই চরম অসহায়ত্ব আর কান্না দেখে মনে মনে এক পৈশাচিক আনন্দ পেল। সে রেলিংয়ের উপর তালের সাথে হাত চাপড়ে চাপড়ে বলল, দিও না গো বাসর ঘরে তিথিকে আর জ্বালা, অন্ধকারে বন্ধ ঘরে সইবে না এ পালা। আমার আদর সইতে না পেরে পাখি যাবে মরিয়া, বাসর ঘাট ভাঙবো আজ তোকে বুকে ধরিয়া। এই লাইনগুলো বলেই আয়ন হঠাৎ রেলিংয়ের উপর দিয়ে নিচের দিকে ঝুঁকে ঝুলে থাকা তিথিকে খুব আদুরে গলায় ডাক দিল, তিথি। তিথি কাঁদতে কাঁদতে আর অপমানে জ্বলে উঠে রাগী চোখে উপরের দিকে তাকে চিৎকার করে বলল, কি? আয়ন এক মুহূর্ত সময় নিল, তারপর তিথির দিকে তাকে একটা বাঁকা চোখে টিপে বাতাসে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে নেশাতুর কণ্ঠে বলল, আই আদর ইউ। আয়নের এমন নির্লজ্জ রসিকতা থেকে তিথির পিত্তি চলে গেল। সে রাগে আর যন্ত্রণায় রশ্মিটা আর শক্ত করে খামচে ধরল। আয়নের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য সে গলার সর্বোচ্চ শক্তি দিয়ে দীর্ঘ ঘৃণা ভরে পাল্টা জবাব দিল, আই পুক্কি ইউ। আয়ন এই কথা শুনে বিন্দুমাত্র রাগলো না, বরং তার শয়তানি হাসিটা আরও চড়া হলো। সে নেশার ঘরে থাকা দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে দাঁতে ঠোঁট চেপে বলল, আয় দেখাই। তিথি অবাক আর আতঙ্কিত হয়ে আবারও জিজ্ঞেস করলো, কি দেখাবে? আয়ন এবার একদম নিচু হয়ে রেলিংয়ের থেকে তিথির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার পক্ষী। আয়নের কথা শুনে তিথির গা ঘিন ঘিন করে উঠল। সে উপরের দিকে না তাকিয়ে বরং নিচের দিকে মুখ করে রাগে থুতু ফেললো। তারপর দাঁতে দাঁত চেপে প্রচণ্ড ঘৃণা ভরে কেচ করে বলল, অথু, তোমার কি একটুও লজ্জা করে না এসব বলতে? আমার। আয়ন এবার রেলিংয়ে দু হাত লোহার মতো শক্ত করে চেপে ধরল। তিথির মুখে এমন কথা শুনে তার মাথার রগগুলো তার রাগে দপদপ করে উঠতে লাগলো। সে ওপর থেকে নিচের দিকে ঝুঁকে তীক্ষ্ণ আর আক্রমণাত্মক গলায় গর্জে উঠল, ওরে শালির বাচ্চা শালি রে, আগুনে কেরোসিন ঢেলে দিয়ে আবার কষ্ট তোমার লজ্জা করে না? তোরে খালি একবার বিছানায় পাইয়া লই, দেখ তোর কি অবস্থা করি আমি। তিথি আর কোনো কথা বলল না। রাগে ঘৃণায় ফুসতে ফুসতে রশি আঁকড়ে ঝুলে রইল। আয়ন ওপর থেকে ওর এই জেদ দেখে বুঝে নিল যে সহজে কাজ হবে না। তিথি যে রীতিমতো ঘাড়তেরামি করছে সেটা আয়নের মাথায় চড়ে বসলো। মুহূর্তের মধ্যে আয়ন নিজের গায়ের শার্টের বোতামগুলো এক এক করে ছিঁড়ে ফেলার মতো করে খুলে ফেললো এবং শার্টটা দূরে ছুঁড়ে মারল। তিথি আর চোখে ওপরের দিকে তাকিয়ে আয়নের পেশিবহুল অনাবৃত বুক আর কাঁধ থেকে কুঁকড়ে গেল। ভয়ে আর অস্বস্তিতে ততলাতে ততলাতে সে জিজ্ঞেস করলো, তুমি শার্ট খুললে কেন? আয়ন তখন রেলিংয়ে বাঁধা রশির গিঁটটা খোলার উপক্রম করছে। সে বাঁকা হেসে অত্যন্ত ঠান্ডা আর নেশাতুর গলায় বলল, কি করবো বল? নিচে যখন উপরে আসবি না তখন তো আমারই তোর কাছে যেতে হয়, তাই আমি আসছি নিচে। আর শার্ট কেন খুললাম জানিস? কারণ আজ আমি তোকে ওই ঝুলে থাকা অবস্থাতেই আদর করব। রশি বেয়ে নিচে যাওয়ার পর তো আর শার্ট খোলার মতো হাত খালি থাকবে না, তাই আগেই নিজেকে তৈরি করে নিলাম। তিথি আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। আয়ন রশিটা নিজের এক হাতে পেঁচিয়ে ধরে আরও নিচু হয়ে ফিসফিস করে বলল, আর আজ পাঠিকারা জানবে আমি আয়ান খান তোকে মাঝ আকাশে ঝুলে ঝুলে আদর করেছি। আজ তোর কোনো বাহানা, কোনো দেয়াল আমাকে আটকাতে পারবে না। তৈরি হ তিথি, তোর যমদূত আসছে। কথাটা বলে আয়ন কোনো পরিণতির কথা না ভেবে রেলিং টপকে এক লাফে রশিটা হাতে পেঁচিয়ে নিচে নামতে শুরু করলো। তিথি ভয়ে আর চরম আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। আয়ন যে এতটা বেপরোয়া আর নির্লজ্জ হতে পারে তা তিথি আজ হাড়ে মজ্জায় টের পাচ্ছে। শূন্যে ঝুলে থাকা অবস্থায় আজ সে আয়নের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো পথ নেই, সেটা বুঝতে পারে তার শরীর অবশ্যই হয়ে এলো। তিথির ভাবনার মাঝে হুট করে নিজের কোমরে কার বলিষ্ঠ আর শীতল হাতের স্পর্শ অনুভব করলো। তিথি চমকে উঠে চোখ মেলে দেখলো আয়ন এক হাতে রশ্মি ধরে অন্য হাতে ওর কোমর আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে। মাঝ আকাশে ঝুলে থাকা অবস্থায় আয়ন এক হেঁচকা টানে তিথিকে নিজের নগ্ন বুকের সাথে লেপ্টে ধরল। তাদের দুজনের তপ্ত নিঃশ্বাস তখন একে অপরের মুখে আছড়ে পড়ছে। আয়ন তিথির ভয়ার্ত চোখের দিকে কামনার দৃষ্টিতে তাকিয়ে গাঢ় স্বরে ফিসফিস করে বলল, আই স্টার্টেড উইথ কিস মি তিথি। তিথি প্রতিবাদ করার জন্য মুখ খুলতে যাবে, কিন্তু তার
আগেই আয়ান কোনো সুযোগ না দিয়ে ক্ষুধার্তের মতো তিথির নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মাঝ আকাশে রশিতে ঝুলে থাকা অবস্থায় আয়ান উন্মাদের মতো তিথির ঠোঁট চুষতে লাগলো। তিথির সারা শরীর তখন কাঁপছে, কিন্তু আয়ানের সেই বুনো আর নেশাতুর স্পর্শের তীব্রতায় সে ক্রমশ দিশেহারা হয়ে পড়ল। রাতের শীতল হাওয়ায় দুলতে থাকা দুটি শরীর যেন আগুনের উত্তাপে একে অপরের পুড়িয়ে দিচ্ছে। আয়ান যেন আজ প্রতিজ্ঞা করেছে এই শূন্যতাতেই তিথির সবটুকু অহংকার নিজের করে নেবে। চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।